নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমার নিবেদন মৃদুচ্ছন্দা চক্রবর্তীর লেখা সন্ন্যাসী। শীতাংশু চ্যাটার্জির বয়স আজ ৮০-র কাছাকাছি। এখন শরীর খুব খারাপ। গত ৬ মাসের ওপর উনি শয্যাশায়ী। তাকে বেশিরভাগ সময় দেখাশোনা করে তার পুত্রবধূ তিলোত্তমা, নাতি স্বপ্নীল। ওকে ওরা আদর করে ডাকে নীল। আর তাছাড়া আছে সবসময়ের জন্য এক নার্স, খুব ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী শীতাংশু চ্যাটার্জি। একমাত্র ছেলে অকালে চলে যাওয়ার ধাক্কা ওনার স্ত্রী সহ্য করতে পারেননি। তার থেকে তার স্ট্রোক হয় এবং তিনি প্রায় ৮ বছর প্যারালিসিস হয়ে বিছানায় পড়েছিলেন। তারপর একদিন হঠাৎ ঘুমের মধ্যেই মারা যান। একটা সময় এই বাড়িটা গমগম করত, লোকজনের যাতায়াত, আত্মীয় পরিজনের উপস্থিতি, ওনার স্ত্রী সুমিত্রা চ্যাটার্জির গানের ছাত্রছাত্রীদের অহরহ যাতায়াতে। আজ সে বাড়ি যেন এক শ্মশান ঘাট। শীতাংশুবাবুর খুব ইচ্ছা তার নাতি নীল তাদের ব্যবসায় যোগ দেয়। তার জন্য তিনি তাকে ছোটবেলা থেকে কাছে রেখে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু নীলের মন অন্যদিকে। নীল সবার কাছে শুনেছে তার বাবা গরিবের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে। সেই বিপ্লবের কথা মায়ের কাছে শুনেছে। মায়ের মুখে বাবার বলিদানের কথা সে শুনেছে বহুবার। বাবা বলতে গেলে ওর মায়ের কাছে ভগবান। ছোটবেলা থেকে রবিনহুডের গল্প পড়ে সে নিজেকে রবিনহুডের মতন হবার কথা ভাবত। ওর চোখ দেখে মা বুঝতে পারে সে কি ভাবছে। তাই মা তাকে বলে, ওসব ভাবিস না, নিজের বাবার মতো জীবনটা শেষ করিস না, কোনো লাভ নেই, কেউ তোর কথা মনে রাখবে না, ঠাম্মার মতন আমাকেও বিছানায় মিশিয়ে দিস না। তাছাড়া এখন দিন বদলেছে, সেই বিপ্লবের আর কোনো দাম নেই। প্র্যাকটিক্যাল হতে শেখ নীল, তুই ছাড়া আমার আর কেউ নেই, তোর কিছু হলে আমি এক মুহূর্ত বাঁচব না। মায়ের কথা শুনে মাঝে মাঝে নীল তাকে বলে সে স্বার্থপর। আজ হঠাৎ নার্সের মুখে বিভ্রান্তির ছাপ। তিলোত্তমা ওরফে তমা একটি স্কুলের গণিতের শিক্ষিকা। সকাল 9:30টায় সে বের হয়, ফিরতে ফিরতে বিকেল 5টা হয়ে যায়। ইদানিং স্কুলের পর আর দোকানেও যায় না। বাবার মানে শ্বশুরমশাইয়ের শরীর ভীষণ খারাপ। আজ সকালে তার ঘরে গিয়ে দেখল সে বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছেন। নার্স বলল অবস্থা সুবিধের লাগছে না। তমা স্কুলে একটা ফোন করে জানিয়ে দিল আজ সে যাবে না। আজ এত বছর হলো এই মানুষটা তমাকে সত্যি নিজের বাবার মতোই স্নেহ দিয়েছেন। হিন্দোল মারা যাবার পর প্রেগনেন্ট তমাকে উনি নিজের বুকে টেনে নিয়েছেন, যাতে তার কোনো কষ্ট না হয় তার খেয়াল রেখেছেন। যেদিন থেকে নীল জন্মেছে উনি তাকে নিয়ে সব জায়গায় গেছেন, নিজের পিঠে চাপিয়ে বাচ্চাদের মতো খেলেছেন। আজ সকালে যখন তমা ওনার ঘরে ঢোকে উনি ইশারায় তাকে ডাকেন, তাকে বলেন নীলকে ডাকতে। নীল ঘরে ঢুকলে তিনি উকিলবাবুর কথা বলেন। ততক্ষণে তার শ্বাসকষ্ট খুব বেড়ে গেছে। উকিলবাবু ঘরে ঢোকার পর যা বললেন তা জানা কথা। শীতাংশু চ্যাটার্জির সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে তিলোত্তমা এবং তার পুত্র স্বপ্নীল। তারপর উকিলবাবু তার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বার করে বাকি কথাগুলো বললেন। তিনি তিলোত্তমাকে এমন কিছু বললেন যা কেউ কল্পনাও করতে পারেনি। সেই কথাগুলো শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিলোত্তমার হাত পা কাঁপতে থাকে। সে ধপাস করে মাটিতে পড়ে যায়। নীল তার মাকে ডাকতে থাকে, কিন্তু মায়ের জ্ঞান ফিরতে সময় লাগে। শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ হবার পরেই তিলোত্তমা আর স্বপ্নীল বেনারসগামী এক ট্রেনে ওঠে। সেদিনের উকিলবাবুর ওদের বাড়ি আসা আর আজকের মধ্যে অনেক ঝড় মা আর ছেলের ওপর দিয়ে বয়ে গেছে। এ কদিনে তিলোত্তমার বয়স যেন হঠাৎ করে অনেক বেড়ে গেছে। নীলের মায়ের মুখের দিকে তাকাতে খুব কষ্ট লাগছে। এতদিন পর্যন্ত ও মাকে অনেক বাজে কথা বলেছে। আজ বুঝেছে মা যা যা বলে সব সত্যি। জীবনে প্র্যাকটিক্যাল হওয়া দরকার। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। রাতের খাবারের জন্য অর্ডার নিতে আসলে নীল মাকে জিজ্ঞেস করে কি অর্ডার দেবে। তিলোত্তমা বলে সে কিছু চায় না, খিদে নেই। নীলকে যা ইচ্ছে হয় কিনতে নিতে বলে। কলেজ পাশ করে নীল দাদুর ব্যবসাতে যোগ দিয়েছে বেশ কিছুদিন হলো।
কিন্তু এতদিন বাবার আদর্শ তাকে অন্যদিকে টানত। আজ সে জানে সে এতদিন বাস করেছে এক স্বপ্নের জগতে। মাঝে মাঝে মায়ের কথার অবাধ্য হলেও মাকে ও খুব ভালোবাসে আর ভালো চেনে। তাই মায়ের জন্য লস্যি কিনল। রাতের অন্ধকারে ট্রেন ছুটে চলেছে ঝড়ের গতিতে। তিলোত্তমার মনের ঝড়ের গতি হয়তো ট্রেনের থেকেও অনেক বেশি। রাগে, অপমানে, ক্ষোভের আগুনে সে জ্বলছে এ কটা দিন। এত বড় প্রতারণা! বাইরের দিকে অন্ধকারে তাকিয়ে রইল, আর হারিয়ে গেল অনেকগুলো বছর আগে। সব কিছু চোখের সামনে ভেসে উঠল ছবির মতন। তিলোত্তমা এবং হিন্দোল 70-এর দশকে নকশাল যুগে বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র ছিল। ডাক্তার নরেন রায়ের একমাত্র কন্যা। শান্ত স্বভাবের, রোগা, ছিপছিপে, উজ্জ্বল, শ্যামবর্ণা তিলোত্তমা রায় বন্ধুদের মধ্যে খুব জনপ্রিয় ছিল তার লেখা কবিতা আর গানের গলার জন্য। হিন্দোলও দারুণ কবিতা লিখত, তবে বেশিরভাগ থাকতো সর্বহারাদের জন্য। তিলোত্তমার বাবা মা ধনী, কিন্তু তারা হিন্দোলকে তার রাজনৈতিক বিশ্বাস ও মনোভাবের জন্য পছন্দ করতেন না। হিন্দোলের বাবা শীতাংশু চ্যাটার্জি একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি তার ছেলেকে সমর্থন করতেন। যখন তিনি বুঝতে পারেন যে তার ছেলে গ্রেপ্তার হওয়ার পথে বা একটি এনকাউন্টারের মুখোমুখি হতে চলেছে, তখন তিনি তার ছেলেকে তিলোত্তমাকে বিয়ে করতে উৎসাহ দেন। তিলোত্তমা প্রস্তাবটি গ্রহণ করে। সে জানত তার বাবা মা তাকে কখনোই হিন্দোলকে বিয়ে করতে দেবে না। মা বাবার অমতে তিলোত্তমা হিন্দোলকে বিয়ে করে। তিলোত্তমার বাবা মা এই বিয়ে মেনে নেন না এবং তারা তাদের মেয়েকে অস্বীকার করেন। বিয়ের পর হিন্দোল সুন্দরবন এলাকায় তার বাবার ফ্যাক্টরিতে কাজ শুরু করে। কয়েক মাস নবদম্পতি খুশি থাকলেও আন্দোলনের ঢেউয়ে ফের ঝাঁপিয়ে পড়ে হিন্দোল। পুলিশের তল্লাশিতে একের পর এক জায়গা থেকে পালিয়ে যায় সে। হিন্দোলের গরিবের দুঃখে ঝাঁপিয়ে পড়ার এই মানসিকতা তিলোত্তমাকে বারবার ওর প্রতি আকৃষ্ট করেছে। একদিন অবশেষে দুঃসংবাদ এলো। হিন্দোল এক গ্রুপ মিটিং থেকে পালানোর চেষ্টা করার সময় একটি এনকাউন্টারে নিহত হয়। তাদের বিয়ে হয়েছিল মাত্র 7 মাস। নিরুপায় তিলোত্তমা সাহায্যের জন্য হিন্দোলের বাবা মায়ের কাছে যায়। তখন হিন্দোলের বাবা তাকে তাদের সাথে থাকতে বলেন। ঠিক সেই সময় হিন্দোলের মা ছেলের মৃত্যুর কথা শুনে স্ট্রোকে শয্যাশায়ী হয়ে যান। হিন্দোলের মৃতদেহ তারা কোনো দিন পুলিশের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। এদিকে তমা তখন গর্ভবতী। বেশ কিছু মাস কেটে যায়। তমা তার পুত্র স্বপ্নীলের জন্ম দেয়। স্বপ্নীল ধীরে ধীরে বড় হতে থাকে আর দাদুর নয়নের মণি হয়ে ওঠে। একটা ঘটনার কথা তিলোত্তমা ভুলতে পারে না। তার মনে হয়েছিল যে রাতের অন্ধকারে তার ডেলিভারির ঠিক পরই সে হিন্দোলকে দেখেছিল। কিন্তু তা কি করে সম্ভব? নির্ঘাত তার শারীরিক দুর্বলতা আর ওষুধের প্রতিক্রিয়ার দরুন সে ভুল দেখেছিল। শ্বশুরমশাইকে পরদিন সে কথা বলতে তিনি সে প্রসঙ্গ এড়িয়ে যান। নিজের দৃঢ় সংকল্পের জন্য তমা একটি গার্লস স্কুলে চাকরি পায়। ধীরে ধীরে নিজের জীবন, ছেলে, চাকরি, অসুস্থ শাশুড়ি আর শ্বশুরের সংসারে তমা নিজেকে মানিয়ে নেয়। কিন্তু সময় পেলেই তাদের বিয়ের দিনের ছবিটা ড্রেসিং টেবিলের ওপর থেকে হাতে নিয়ে ভালো করে দেখে। সবাই আমাকে ধোঁকা দিয়েছে। আমার বাবা আমার ভালোবাসাকে অস্বীকার করে, তোমার বাবা আমাকে দিনের পর দিন সত্য গোপন করে, আর তুমি সব থেকে বড় আঘাতটা দিয়েছ চোরের মতন পালিয়ে গিয়ে। আজ আমার নিজের সন্তান আমাকে বিন্দু মাত্র সম্মানটুকু দিতে রাজি নয়। তার ধারণা আমি স্বার্থপর। আমি সবার জন্য করেছি, কিন্তু তার পরিবর্তে কি পেয়েছি? আমার সব থেকে বড় দোষ, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার কাছে বিপ্লব একটা আকর্ষণ বা হুজুগ। সত্যি কি তুমি ওইসব সহায়হীন মানুষদের সাহায্য করতে কোনো দিন চেয়েছিলে? না সেটা পুরোটা লোক দেখানোর খেলা ছিল? কিন্তু যখন অন্যদের সঙ্গে একবার ঝাঁপিয়ে পড়ার সময় হলো, তখন তুমি পিছু হটে গেলে। কারণ তুমি একটা কাপুরুষ। তুমি নিজেকে বড় বেশি ভালোবাসো, আর তোমার বাবা তোমাকে সাহায্য করলেন। কিন্তু সেখানে আমি আর আমার ছেলে পড়ে রইলাম অন্ধকারে। তোমার মা তোমার মৃত্যু সংবাদ পেয়ে শয্যাশায়ী হলেন। তাকেও বলেননি তোমার বাবা সত্যি কি হয়েছিল। বছরের পর বছর আমি তার সেবা করে গেছি,
তার শেষ দিনটার কথা আমার মনে আছে। বড় বড় শ্বাস নিচ্ছেন আর তার একমাত্র ছেলে ঝুনুর কথা বলেছেন। ঘোরের মধ্যে কথা বলছেন, হাত দিয়ে জানলার দিকে দেখাচ্ছেন আর বলছেন তোমাকে ডাকতে। সেদিন আমি বুঝিনি, কিন্তু আজ জানি তুমি সেখানে গেছিলে। তোমার সে সাহসটুকু ছিল না যে মৃত্যু পথযাত্রী মায়ের কাছে গিয়ে একবার বসার? তুমি আমাদের সবার চোখ এড়িয়ে বাড়িতে এসেছিলে, একবার নয় বারবার। কিন্তু কি দরকার ছিল চোরের মতো নিজের বাড়িতে আসার? কে তোমাকে বাধা দিত? নাকি শহীদ হবার লোভ সামলাতে পারোনি তুমি? আর তোমার বাবা? তোমার এই সন্ন্যাস গ্রহণ কতটা সত্যি আমার সন্দেহ আছে। সবাই সম্রাট অশোক হতে পারে না। তুমিও কতটুকু পেরেছ তা শুধু ঈশ্বর জানেন। আমার তোমার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। প্রায় এক নিঃশ্বাসে তিলোত্তমা বলে গেল এতগুলো কথা। স্বপ্নীল আজ পর্যন্ত কোনোদিন তার মাকে এমন করে রেগে কারোর সাথে কথা বলতে দেখেনি। এই যে তার মা নয়, যেন এক উন্মাদিনী। সে শুধু অবাক হয়ে দেখছে তার বাবাকে। বাবাকে দেখছে না এক সন্ন্যাসীকে দেখছে। ওদের বাড়িতে বাবার যে ছবি দেখেছে তার সাথে এই মানুষটার কোনো মিল খুঁজে পাচ্ছে না। যাকে ও এতদিন নিজের আদর্শ বলে ভাবত, মনে মনে পুজো করত, তার এই কি পরিণতি? এসব কি সত্যি? না মা যা বলছে তাই সব এক নাটক? কিন্তু এখন এই নাটকের আর কি প্রয়োজন? এখন তো কেউ আর এদের জেলে দেবে না। তবে কি বাবা সত্যি সব ছেড়ে সন্ন্যাস নিয়েছে? বোবার মতন বসে সে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে আসা আধো অন্ধকারে একটা চৌকির ওপর বসে আছে তিলোত্তমা আর তার ছেলে স্বপ্নীল। সামনে একটা চেয়ারে ওদের সামনে বসে আছে জটাধারী হিন্দোল। গায়ে গেরুয়া। বেনারসের এই ঠান্ডাতে তার গায়ে কোনো জামা নেই। গলায় রয়েছে তার উপবীত। শরীর এক্কেবারে ছিপছিপে। ডান হাতের বাজুতে একটা বড় কাটা দাগ, অনেক পুরনো ক্ষত। পাশে মন্দির থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে গঙ্গা নদী। হিন্দোল মাথা নিচু করে সব কথা শুনছিল। এবার শান্ত স্বরে আস্তে আস্তে বলল, তুমি আমাকে ভুল বুঝছো তমা। আমার ফেরার কোনো উপায় ছিল না মৃত্যুবরণ করা ছাড়া। তাই বুঝেছিলাম পালিয়ে যাওয়াটাই বাঁচার সঠিক উপায়। সে সময় বারবার আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠছিল আর আমাদের হবু সন্তানের কথা মনে হচ্ছিল। আমি সত্যি হয়তো নিজেকে ভালোবাসতাম সে সময়, তাই পুলিশ আসার সঙ্গে সঙ্গে অন্ধকারে পুকুরে ডুব দিয়েছিলাম আর সেখানে নিঃশ্বাস বন্ধ করে থেকেছিলাম অনেকটা সময়। তুমি যে হিন্দোলকে যে কারণে ভালোবেসেছিলে, আমি এখনো সেই হিন্দোলই আছি। তোমাদের সবার ভালোর জন্য অনেক বছর আমি দূরে দূরে থেকেছি। মানুষে মানুষে হিংসা, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আর নিতে পারছিলাম না। তাই বেছে নিয়েছি ঈশ্বরের সেবা। এটাই আমার মুক্তি। আমি জানতাম বাবা যদি তোমাকে বলতেন আমার কথা, তুমি তাহলে আমাকে দেখতে চাইতে। তাতে তোমাদের সবাইকে বিপদে পড়তে হতো। হিন্দোলের কথা শুনে তিলোত্তমা চুপ করে রইল। একটু অবাকও হলো। সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কয়েকটা মুহূর্ত পর তমা বলে উঠল, একটু জল পাবো? গলাটা শুকিয়ে আসছে। হিন্দোল উঠে গিয়ে ঘরের কোণে রাখা একটা কুঁজো থেকে একটা গ্লাসে জল ভরে এনে তমার হাতে দিল। প্রায় টেনে গ্লাসটা নিয়ে নিমেষে জলটা শেষ করে দিয়ে হিন্দোলের হাতে দিল। আর সেই সময় ওর হাতে হাত ঠেকে গেল। এবার তমা শিশুর মতন কেঁদে উঠল। আবার বলতে লাগলো, তোমার চলে যাবার পর আমি হয়ে গেলাম এক অসহায় বিধবা, যার ভেতরে প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়ছিল আমাদের এই সন্তান। এবার তমা আঙুল দিয়ে নিজের ছেলেকে দেখালো। স্বপ্নীল মায়ের দিকে একবার তাকালো আর তারপরেই বাবার দিকেও তাকালো। সে সময় তোমার মায়ের সন্তান হারানোর হাহাকার আমাকে দিন রাত মানুষটার জন্য আকুল করে দিত। নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছি আর তার সঙ্গে এক দুঃখী মায়ের শূন্য কোলের জ্বালা জুড়োনোর চেষ্টা করেছি।
আমি যেদিন চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম সেদিন কিছু লোক আমাকে দয়ার দৃষ্টিতে চেয়েছিল, আর কিছু লোক বিপ্লবীর বউ বলে অবজ্ঞা ছুড়ে দিয়েছিল, আর কিছু লোক আমার শরীরের দিকে খুব নোংরা নজরে চেয়েছিল। আমি সব কিছুকে অগ্রাহ্য করে শুধু আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, আর তোমার মায়ের যাতে শরীরের আর কোনো ক্ষতি না হয় তার চেষ্টা করেছিলাম। তোমার ঠিক করা নাম দিয়েছিলাম এই ছেলেকে, হ্যাঁ ওর নাম স্বপ্নীল। আমার স্বপ্নে জাগরণে ছিলে শুধু তুমি, আজও আছো। মাকে এভাবে কাঁদতে দেখে নীল তার পাশে এসে তার হাতটা জড়িয়ে ধরে। সন্ন্যাসী হিন্দোল ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি জানি বাবার চিঠিতে পড়েছি ওর নামকরণের কথা। এবার ও নিজের ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রাখল আশীর্বাদের ভঙ্গিতে। স্বপ্নীল কি করবে ঠিক বুঝতে পারছিল না। ঢিপ করে বাবার পায়ে হাত দিল প্রণাম করার জন্য। হিন্দোল সেখানেই দাঁড়িয়ে রইল। আমি এখানে এসেছিলাম তোমাদের সবার ওপর রাগ আর অভিমান নিয়ে। এখন বুঝতে পারলাম তুমি কেন এরকম করেছিলে। আমার আর রাগ নেই। আজ তোমাকে আমাদের সঙ্গে ফিরে যেতে হবে। অনেক হয়েছে ভগবানের সেবা, আমরা তোমাকে ছাড়া এখান থেকে যাব না, বলল তমা। হিন্দোল আপত্তির স্বরে বলল, তার হয় না তমা, আমি আর ফিরে যেতে পারি না। আমার জীবন এখানেই, এই আশ্রমেই। তোমরা আমার সঙ্গে দেখা করতে আসতে পারো, কিন্তু তোমার স্বামী বা স্বপ্নীলের বাবা বলে নয়। এখানে আমার পরিচয় শিবু, আমি সবার শিবুদা। এবার তোমরা এসো, আমার সন্ধ্যারতির সময় হয়ে এলো। যদি চাও নাট মন্দিরে গিয়ে বসতে পারো। বলতে বলতে হিন্দোল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে বেশ কিছু বাচ্চা এসেছে ওকে বলতে যে আরতির সময় হয়ে গেছে। তমার দিকে তাকিয়ে ও বলল, এরা সব এই আশ্রমের অনাথ শিশু। আমি এদের পড়ানোর দায়িত্ব নিয়েছি। তাছাড়া মন্দিরের পুজো আর্চা তো আছেই। এরা যাতে মানুষ হয়ে পৃথিবীতে আর 5টা মানুষের সঙ্গে জীবনের সব কিছুতে অংশগ্রহণ করতে পারে, আমি তার চেষ্টা করে চলেছি এতগুলো বছর। তিলোত্তমা পাথরের মতন বসে রইল। হিন্দোলকে এক ঝাঁক বাচ্চার সঙ্গে হেঁটে চলে যেতে দেখল। স্বপ্নীল দরজার বাইরে বেরিয়ে এসে দেখতে পেল এক শান্ত সৌম্য গেরুয়া বসনধারী সন্ন্যাসীকে মিলিয়ে যেতে খুদে কিছু মানুষের ভিড়ের মাঝে। স্বপ্নীল হাত বাড়িয়ে বলতে যাচ্ছিল, কিন্তু বাবা। তমা তাকে বলে উঠল, থাক, ওকে ডাকিস না। সংসারের মায়া ওকে কখনো বাঁধতে পারবে না। সমাপ্ত। কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।